আসসালামু আলাইকুম। 5 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর উদাহরণ 1 থেকে 11 পর্যন্ত। ওকে, দেখো, আমাদেরকে প্রথমে উদাহরণ 1-এ বলা আছে কি 26.5225 এর বর্গমূল নির্ণয় করা। দেখো, আমরা খুব সহজে এটার বর্গমূল নির্ণয় করে ফেলতে পারবো। দেখো, 5, 2, 2, 5। ঠিক আছে, এটার বর্গমূল নির্ণয় করার জন্য আমরা কি করব? প্রথমে এইগুলা কি জোড়ায় জোড়ায় আলাদা করে নিব। আমাদের যে প্রথম কাজটা সেটা করব। তারপর কি করব? দেখো, এই 26-কে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? দেখো, আমরা 5-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 25 হবে নাকি? তারপর 6-এর উপরে স্কোয়ার করলে কত হবে? 36 হবে। এই জন্য কি 25-এর আগের সংখ্যাটা আমরা কি নিতে পারবো। এখানে দিব কত? 5, আর এখানে দিব 25। ঠিক আছে, এখন এই 26 থেকে 25 বিয়োগ করলে আমাদের হবে কত? 1। এরপরে কি করব আমরা? এরপরের কাজটা হচ্ছে কি আমাদের, এই যে এখানে যেটা আসে সেটা কি দ্বিগুণ লেখা। 5-এর দ্বিগুণ কত? 10। আমরা লিখলাম কি 10। তারপর কি করব? পরের জোড়াটা নামাবো। পরের জোড়াটা কি দশমিকের পরের জোড়া না, এই জন্য আমরা এখানে দশমিক দিয়ে দিব। ওকে, তারপর এইটার সাথে যত বসে আমার তত দ্বারা গুণ করতে হবে। দেখো, 152-র সাথে যদি আমরা 1 বসাই, তারপর কি আবার 1 দ্বারা গুণ করলে কি 100 একই আসবে। যদি আমরা 2 বসাই, 2 দ্বারা গুণ করলে 204 হয়ে যাবে, সেটা কি 152 থেকে ছোট। এই জন্য আমরা কি 1 বসায়া 1 দ্বারা গুণ করে দিব। 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে। ঠিক আছে, 101 হবে। আমরা এখানে দিব কত? 1। ওকে, তারপর এখন আমাদের কি করতে হবে? এই যে এখানে দশমিক বাদে কত আসছে? দশমিক বাদে পুরো সংখ্যাটা কত? দশমিক বাদে পুরো সংখ্যাটা 51। এই 51 দ্বিগুণ আবার আমাদের এখানে লিখতে হবে। 51 দ্বিগুণ কত? 102। ওকে, 102 লিখতে হবে। তারপর এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 1, আর এখানে হবে কত? 5। 51। এরপরে কি করবো আমরা? পরবর্তী যে জোড়াটা আছে সেই জোড়াটা নামাবো। ওকে, এখন এই 102 এর সাথে কত বসাইলে আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারি? আবার যত বসাবো তত দ্বারা কি করব? গুণ করব। ওকে, এখন দেখো, আমরা এই 102 এর সাথে যদি প্রথমে 4 বসাই, দেখি আমরা ভাগ করতে পারি কিনা। তারপর আবার কি করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে। এটা কত হয়? 4 4 16। তারপর 4 দুগুণে 8, 8 একে কত? 9। 4 শূন্য শূন্য, 4 একে 4। দেখো, এটা কত আসছে? 4096। আমরা এটা এখানে বসাই দেখি কত আসে। 4096। এটা যদি বসাই তাহলে আমাদের আসবে এখানে কত? 9। তারপর এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 2। তারপর 1 1 0 1। তাও কি আমাদের 1029 থেকে যাচ্ছে। তার মানে কি আমাদের 1029 থাকলে তো সেটা হবে না। আমাদের হবে কি এর চাইতে 1029 হইলে 1024, আমরা 1029 হইতে আবার নিতে পারি। এই জন্য আমরা 5 দ্বারা গুণ করব। দেখো, যদি 5 দ্বারা গুণ করি, আমরা এটা এখানে 5 বসাবো, 5 দ্বারা গুণ করব। ওকে, 5 বসায় 5 দ্বারা গুণ করলে এটা কত আসবে? 5 5 25, 25-এর 5, 5 দুগুণে 10, 10-এর 2 12, 12-র 2। তারপর 5 শূন্য শূন্য, 12 1 থেকে যাবে এখানে, 5 একে 5। 5125 আমাদের চলে আসছে। এবার কত লিখবো? 5125। এটা কয়বার গেছে? 5 বার। আমরা এখানে দিব কত? 5। ঠিক আছে, তাহলে আমাদের বর্গমূল হচ্ছে কি 5.15। ওকে, দেখো আমরা কি লিখবো এখন? নির্ণয় 26.525 এর বর্গমূল এর বর্গমূল কত? 5.15। ঠিক আছে, 2 নাম্বার উদাহরণটা দেখো। আমাদের এখানে বলা আছে 0.002916 এর বর্গমূল নির্ণয় করা। দেখো, খুব সহজ এগুলা। 0.002916। ঠিক আছে, এখন আমরা কি করব? প্রথম যে কাজটা আমরা ডান দিক থেকে জোড়া করব, এভাবে জোড়া করব,
এভাবে জোড়া করব, আর এটা কি আলাদাই থেকে যাবে। ওকে, আমরা চাইলে এটার উপর একটা দাগ দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো, এই যে দশমিকের আগে শূন্য আছে, শূন্যরে আমরা দুইটা দ্বারা ভাগ করি, কি হবে? শূন্যই হবে। ঠিক আছে, তো এখানে আমরা কত দিব? শূন্য। শূন্য নিচে চাইলে শূন্য লিখতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর কি করবো আমাদের? এই যে দশমিক, এই দশমিকটা দিব। ওকে, তারপরে আবার দেখো, এই জোড়া শূন্য যদি আমরা নামাই, আবার শূন্য শূন্য দ্বারা ভাগ করলে কি আসবে? শূন্য আসবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা শূন্য দিব। ওকে, এরপর আমাদের যে জোড়াটা থাকে 29, এখান থেকে আমরা কাজ করি। দেখো, 29-এর আগে আমরা বর্গ সংখ্যা কোনটা নিতে পারি? অবশ্যই 5 নিতে পারি। 5 স্কোয়ার সমান কত? 25। 6 স্কোয়ার 36 হয়ে যাবে, সেটা কি 29 থেকে বড়? তাহলে আমরা এখানে দিব কত? 5, আর এখানে দিব কত? 25। ওকে, তারপর এটা আমাদের আসবে কত? 4। এখানে পরে জোড়াটা নামাবো কত? 16। ঠিক আছে, এতটুকুতে তো কারো কোনো সমস্যা হবে না। ওকে, এখন দেখো, এই যে আমাদের এখানে যা কিছু আছে, শূন্যগুলোতে কোনো দাম থাকবে না বাম পাশে থাকলে। এই পাশে আমরা যদি লিখি 0, 0, 5, ঠিক আছে, এটা কি বুঝাবে? শুধু 5 বুঝাবে। এখানে দশমিক থাকলে 0, 5 এটা বুঝাতে, কিন্তু আমরা যখন এই ধরনের ভাগ করব, তখন এগুলা কোনো গণায় আনবো না। আমরা কি করবো? দশমিক বাদে পুরো সংখ্যাটা কিরকম দেখায়? 0, 0, 5, তার মানে কি? শুধু 5। এখন 5-এর দ্বিগুণ এখানে কত হবে? অবশ্যই 10 হবে। 5-এর দ্বিগুণ কত? 10। ঠিক আছে, আমরা কি দশমিক গণনায় আনবো না। 5-এর দ্বিগুণ 10। এখন কোন সংখ্যাটা আমরা এখানে বসাবো, যেটা দ্বারা 416-কে সহজে ভাগ করতে পারবো? ওকে, দেখো, এখন আমরা কত বসাতে পারি? যদি 5 বসাই, তারপর 5 দ্বারা আবার গুণ করি, তাহলে আমাদের কত আসে আমরা সেটা দেখবো। ওকে, দেখো, 5 বসাইলে 5 বসাইলে এটা হয়ে যাবে 525। এর জন্য আমরা 5 বসাইতে পারবো না। 4 বসাই দেখি। 4 বসাইলে 4 4 16, 4 একে 4, 416 চলে আসে। ঠিক আছে, তার মানে আমরা কত বসাবো? 4 বসাবো, হবে কত? 416। ওকে, এটা জিরো। এখন এটার বর্গমূল আমাদের কত চলে আসছে? 0.054। ঠিক আছে, আমরা কি লিখবো? নির্ণয় 0.00291 এর বর্গমূল, এর বর্গমূল কোনটা? এই যে এটা, 0.054। ওকে, এটাই কি আমাদের উত্তর? এখন আমরা ক্যালকুলেটরে এটাকে চেক করব। দেখো, ক্যালকুলেটর চেক করলে আমরা কি দিব? এই পুরো সংখ্যাটার উপর কি দিব? রুট দিয়ে দিব ক্যালকুলেটরে যখন চেক করব। দেখো, রুট 0.00291 আসতেছে কত? 0.054। 0.054 তোমরা ক্যালকুলেটরে চেক করবা, তাহলে কি একেবারে নিশ্চিত হতে পারবা। যেহেতু তোমরা এখনো 6 7 পড়ো, আমরা কি একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এগুলো ক্যালকুলেটর চেক হইলে তুমি নিশ্চিত হইবা যে তোমার অঙ্কটা হয়েছে। ওকে, এভাবে ক্যালকুলেটর পাশে নিয়ে তারপর ক্লাসটা করতে বসবা। ওকে, তারপর আমরা 3 নম্বর উদাহরণটা করব। 3 নম্বর উদাহরণটা দেখো, এখানে আমাদের বলা আছে 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলতে কি বোঝায়? ধরো আমরা যদি সাপোজ 1.1 2 3 4, মানে কি দশমিকের পরে 3টা অঙ্ক বুঝাবে, এটা হচ্ছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, এখন আমরা এটা আসন্ন মানগুলো নির্ণয় করবো। দেখো, এটা হচ্ছে কি 9.253। এখন দেখো, আমাদের যেভাবে আছে, দশমিকের পরে 3টা অঙ্ক আছে, কিন্তু এই 3টা অঙ্ক থেকে আমরা 3টা জোড়া বানাতে পারবো না। সেজন্য আমরা কি করব? 3টা জোড়া দিলে কয়টা ঘর হয়? দেখো, 3টা শূন্য দিলে কয়টা ঘর হয় আমাদের? 6টা ঘর হয়। এখন আমরা সহজেই জোড়া জোড়া আলাদা করতে পারবো। এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া। এই 3টা জোড়া থেকে কি আমাদের দশমিকের পরে 3টা মান আসবে। ঠিক আছে, এখন দেখো, এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, কত? 3। ওকে, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তারপর আমরা কি করব? এই একটা জোড়া নামাবো। এর আগে এই 3-এর দ্বিগুণ আমাদের এখানে লিখতে হবে। 3-এর দ্বিগুণ কত?
অবশ্যই 6। ঠিক আছে। 3-এর দ্বিগুণ আমাদের কত? 6। আমরা 3-এর পর কি দিব? আমাদের এই যে দশমিক, সেই দশমিকটা কি দিয়ে দিব। এখন দেখো, 6-এর সাথে যদি আমরা 0 বসাই, তা আবার যদি 6 দ্বারা গুণ করি, এই 0 দ্বারা গুণ করি, এটা কি পুরোটা 0 চলে আসে। ঠিক আছে। আর এই যে 60 কি 25 থেকে বড় হয়ে যায়। 60 কি 25 থেকে বড় না? আমরা ভাগ করার সময় আমাদের এইটা বড় থাকতে হবে, এটা কি ছোট থাকতে হবে। ওকে। এই জন্য আমরা কি করব, পরের যে জোড়াটা আছে এই জোড়াটা নামাবো। এখন কি হয়েছে, একসাথে দুইটা জোড়া নামানো হচ্ছে না? একসাথে দুইটা জোড়া যদি নামাই দিতে হয় তাহলে একটা শূন্য দিতে হবে না ভাগফলে? আমরা ছোটবেলায় এগুলো করছি না? একসাথে দুইটা সংখ্যা নামাইলে কি করতে হয়, দুইটা একটা শূন্য ভাগফলে দেওয়া লাগে। ওকে। এখন দেখো 30-এর দ্বিগুণ 60 হয়ে গেল আমার। ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে এটার সাথে কত বসাইলে এই 60 দ্বারা 2530-কে ভাগ করতে পারি। ঠিক আছে। এখন দেখো, আমরা এটার সাথে কত বসাবো, যদি 4 বসাই, তারপর 424, দেখি 4 বসাইলে আবার কি 4 দ্বারা গুণ করা লাগবে। ঠিক আছে। 4 4 16, এ হচ্ছে কত, 6। তারপর এই হবে 1, 4 6 24, 2416। ঠিক আছে। আমরা এখানে দিব কত, 4, আর এখানে লিখবো কত, 2416। এই যে গুণটা করছি, এই গুণটা তোমরা রাফে করবা। ওকে। তারপর দেখো, আমরা এটা থেকে এটা বিয়োগ দিব, এখানে আসবে কত, 4, এখানে হবে কত, 1, আর এখানে আসবে কত, 1। ওকে। 114। এখন আবার কি করব দেখো, এই যে আমাদের এখানে হচ্ছে কত, এখন এই দশমিক বাদে সংখ্যাটা কি দাঁড়ায়, 304 দ্বারা। ঠিক আছে। এই 304-এর দ্বিগুণ আমরা এখন এখানে লিখবো। 304-এর দ্বিগুণ কত হয় দেখো, 304-এর দ্বিগুণ হচ্ছে কত, 608। তার মানে আমরা এখানে লিখবো কত, 608। ওকে। এরপরে এই কি কাজ করতে হবে আমাদের, এই যে একটা জোড়া বাকি আছে সেই জোড়াটা আমরা নামিয়ে ফেলবো। ঠিক আছে। এখন এই 608, আমাদের 608-এর সাথে কোন সংখ্যাটা বসাইলে আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারি। দেখো, 2 যদি বসাই তাহলে 6000, 6000, 12000 চলে আসবে। আমাদের আছে এখানে কত, 11000। এই জন্য আমরা কত বসাবো, শুধু 1 বসাবো। এক দ্বারা বসায় 1 দ্বারা গুণ করলে তো এই সংখ্যাটাই চলে আসবে, 6081 তো আসবে। কেমন, 6081। ঠিক আছে। এখন কি করব, বিয়োগ করে দিব, আর এখানে লিখবো কত, 1। ওকে। তারপর দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত আসে, এখানে হবে 9, এখানে হবে 1, 3, তারপর কত, 5। ওকে। এটা আমাদের থেকে যাচ্ছে, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। এখন দেখো, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আমাদের চলে আসছে। ওকে। আমরা চাইলে এখানে শূন্য আরো বাড়া দিয়ে আরো কিছু আরো এটাকে আরো কয়েকভাবে করা যেত, শূন্য বাড়া দিয়ে, তারপরে এটা দ্বিগুণ দিয়ে এইভাবে করা যেত। এখন আমাদের যেটা করণীয়, 3 দশমিক স্থান পর্যন্ত মান যেহেতু আমাদের চলে আসছে, তার মানে কি আমরা অ্যান্সার এতটুকুই নিলে হয়ে যাবে। ওকে। এখন দেখো, আমরা কি লিখবো, নির্ণয় 9.253 এর বর্গমূল। 3.041, এটাই কি উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। 4 নম্বর উদাহরণটা দেখো। 4 নম্বর উদাহরণে আমাদের বলা আছে 123-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে। খুব সহজ। দেখো, 123 দশমিক দিয়ে আমরা 2 দশমিক যেহেতু বলছে, 2 জোড়া শূন্য নিয়ে নেব। তার মানে কি 123 আমাদের ঠিকই আছে, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। ওকে। তারপর কি এটা একটা জোড়া হয়, আর এটা আমাদের কি সিঙ্গেল থেকে যায়। দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত মান নেওয়ার বলাতে 2 জোড়া কি আমরা দশমিকের পরে করে নিছি। এখন দেখো কিভাবে করব। আমরা এখন এই যে এক এসটা থেকে গেছে, এই এসটা এককে, বা এই যে সিঙ্গেল এক থেকে গেছে বা আলাদা এক থেকে গেছে, এটাকে আমরা কিভাবে কোন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, অবশ্যই 1 দ্বারা পারি। কেমন, তারপর এটা কত হবে, আমাদের পরবর্তী জোড়াটা কত, 23 নামক। এরপরে 1-এর দ্বিগুণ কত, 2 লিখবো। তারপর এটার সাথে কত বসায় আমরা 23-কে ভাগ করতে পারি, অবশ্যই যদি 1 বসাই, 1 দ্বারা গুণ করলে কি আমাদের 21-ই আসবে। 2 বসালে এটা কি 42 হয়ে যাবে, 2 বসালে 44 হয়ে যাবে। 44 কি আমাদের 23 থেকে বড় হয়ে যায়। এই জন্য আমরা এখানে নামাবো কত, 21, আর এখানে দিব কত, 1।
ওকে, এখন এখানে থাকতেছে কত আমাদের? 2। এবার আমরা কি করব? এখানে দশমিক দিয়ে দিব, তারপর কি দশমিকের পরে যে একটা জোড় ছিল এই একটা জোড় নামাবো। ওকে, তারপর দেখো আমরা কি করতে পারি, এই যে 11 দ্বিগুণ কত, এখন 22 লিখবো। 11 দ্বিগুণ কত? 22। এখন আমরা এই 22-এর সাথে কত বসাইলে এই 200-কে ভাগ করতে পারবো? দেখো 22-এর সাথে যদি শূন্য বসাই তাও 220 হয়ে যায়, ঠিক আছে। 22-এর সাথে যদি 1 বসাই তাও 221 হয়ে যায়, সেটাকে 200 থেকে বড়। এই জন্য আমরা কি করব, পরবর্তী জোড়াটাও নামাবো। পরবর্তী জোড়াটা যদি নামাই আমাদের কত হবে দেখো। পরবর্তী জোড়াটা নামাইলে আমাদের কি দিতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। ওকে, আর এখানে কি একটা শূন্য দিতে হবে। এখন এখানে কত হয়েছে? 220। এখন এই 220-এর সাথে কত গুণ করলে আমরা এই যে কত এটা 20,000 মিলাতে পারবো? দেখো, আমরা যেটাকে 4 দ্বারা গুণ করি, 4 বসায় 4 দ্বারা গুণ করি, তখন দেখি আমাদের কত আসে। দেখো, 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা গুণ করলে 8,000 হবে। দেখো, তা আরো বেশি যাবে, ঠিক আছে। এটা যেহেতু 2,000, 4 দ্বারা গুণ করলে 8,000 প্লাস সামথিং হবে, 20,000 যাবে না। আমরা দেখি 9 দ্বারা গুণ করলে 18,000 কিছু আছে, 9 দ্বারা গুণ করবো, ঠিক আছে। 9 বসায় 9 দ্বারা গুণ করব। এখন কত হয়? 2209 পূরণ 9, 19,881। হ্যাঁ, এটা আমরা নিতে পারি। 19,881 এই মানটাকে আমরা নিতে পারি মাইনাস 20,000। আমাদের থাকতেছে কত এখানে? 119। তা আমাদের 119 19-এর জায়গায় থেকে যাক। আর আমরা কি করবো এখন, এখানে দিব কত? এটা কয়বার গেছিল? 9 বার গেছিল। আমাদের কি দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত মান চলে এসেছে। তার মানে আমরা কি অ্যান্সার এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে। আমরা চাইলে এখানে আরো শূন্য কতগুলো নিয়ে করতে পারতাম, এত ঝামেলার দরকার নেই। আমাদেরকে যতটুকু বলছে আমরা অতটুকু করব। ওকে, দেখো এখন কি লিখবো, নির্ণয় 123 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। 123-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পর্যন্ত বর্গমূল 11.09। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটর এটাকে চেক করব। দেখো, আমরা যদি √123 দেই, √123 দিলে আমাদের আসে 11.09053, তারপর 651, আরো অসংখ্য মান আসে, ঠিক আছে। এটাকে করতে করতে তো আমাদের বেলা ফুরিয়ে যাবে, ঠিক আছে। তা আমরা কি করব, এই 2 দশমিক স্থান পর্যন্ত এতটুকু বলছে আমরা এতটুকু নেব। ওকে, এরপর 5 নম্বর উদাহরণটা দেখো। 5 নম্বর উদাহরণে আমাদের বলা আছে 64/81 এর বর্গমূল নির্ণয় করো। মানে কি, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব। তাহলে বর্গমূল হচ্ছে কি আমাদের, দেখো এই কোনো কিছুকে একটা রুট করে দেওয়াটাকে কি বলে? বর্গমূল। যেমন আমরা এটাকে যদি 9 করি, এটা থেকে যা পাবো কি 3 পাবো, মানে কি √9 এর বর্গমূল হচ্ছে কত? 3। এখন আমরা কি প্রথমে পুরো 64 কত 81 এটাকে রুট করে দিলাম, মানে কি আমাদের বর্গমূলের কাজ শেষ। এখন এটা সমাধান করে যেটা পাই সেটা কি আমাদের উত্তর হবে। ওকে, এখন দেখো এই যে এটা, এই পুরোটার উপরে রুট থাকা মানে কি, এটা একবার আমরা লিখতে পারি √64, আর একবার লিখতে পারি কি √81। ওকে, এখন দেখো এই যে আমরা যখন পড়ছিলাম বর্গ সংখ্যাগুলা, আমাদের এই 8-এর উপরে স্কোয়ার দিলে আমরা কত শিখছি? 64। মানে কি এই 64 যদি আবার রুট করি তাহলে কি এই 8 পাওয়া যাবে। আবার 9-এর উপরে স্কোয়ার দিলে আমরা পড়ছি কত? 81। আবার এই 81-কে যদি রুট করি তাহলে আমরা পাবো কত? 9। সেম কাজটাই এখানে করব। এই যে √64 মানে কত? 8। √64 মানে 8, তারপর √81 মানে কত? 9। এই যে √81 মানে কত? 9। ওকে, তাহলে আমাদের কি বর্গমূল চলে এসেছে। 64-র বর্গমূল 8, তারপর 81-র বর্গমূল 9। তো উত্তরে আমাদের এতটুকুই। এভাবে উত্তর লিখে এটা দিয়ে দিবে। উত্তর কত? 8/9 বা 9/8, তোমরা যেটাই বলো সেটাই হবে।
ওকে, 6 নম্বর উদাহরণটা দেখো। 6 নম্বর উদাহরণে আমাদের বলা আছে 52 সমস্ত 16 ভাগের 9 বা 9/16 যেটাই পড়ো এর বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, পুরো জিনিসটাকে রুটের ভিতরে আবদ্ধ করে ফেলা। 52 সমস্ত 16/9 আমাদের প্রথম কাজটা আমরা করে ফেলছি। তারপরে আমরা যে কাজটা করব, এগুলো তো আমরা ভগ্নাংশের সমস্ত ভাঙাইতে সবাই পারি। প্রথমে কি করব, এই 16-র সাথে 52 গুণ করব, তারপর কি যেটা পাই সেটার সাথে উপরেরটা যোগ করব। দেখো, 52 × 16 832 যোগ 9 841। এখানে আসতেছে কত, 841, আর নিচে থাকবে কত, 16। এখন একটু আগে যে আমরা উদাহরণ পাস করছি, তখন আমাদেরটা ছিল কিরকম, এইভাবে ছিল না, √64 বাই 81। তখন আমরা আলাদা করে কি লিখছি, √64, তারপর কি √81। এখন এই কাজটা আমরা এখানে করব। দেখো, এটাকে লিখবো √841, এটা লিখবো শুধু √16। ওকে, এখন দেখো, এই যে ক্যালকুলেটারে আমরা এগুলো করে ফেলবো, ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো। এটাকে √841 দিলে কত হয় আমরা দেখি। √841 সমান কত আসে, 29 আসে আমাদের। আর এই 16-কে রুট করলে তো 4 আসে, এটা আমরা জানি। ওকে, এখন দেখো, এই 4 দ্বারা 29-কে ভাগ করলে কত আসে আমরা সেটা দেখবো। 4 ভাগ 29 ভাগ কত, 4। দেখো, আমরা 4-এর নাম কেটে কয়বার করতে পারি, 7 বার। 4 7 কত, 28। তারপর আমাদের থেকে যায় কত, 1। এখন আমরা এটা কিভাবে লিখবো, 4/1 সমস্ত। এখন দেখো, এটাকে গুণ করলে আবার 29 পাবো। 4 7 28, 7-এর সাথে 1 যোগ করলে কত, 29। ঠিক আছে, তার মানে আমাদের ফলাফলটা দাঁড়ায় কি, 7 সমস্ত 1/4 বা 4/1, তোমরা যেটা বলো। ওকে, এটাই কি আমাদের উত্তর। ওকে, এরপর 7 নম্বর উদাহরণটা দেখো। এখানে আমাদের বলা আছে 2 সমস্ত 8/15 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। খুব সহজ। দেখো, আমরা প্রথমে কি করব, এই কাজটা করে ফেলবো। এটাতে তো কারো সমস্যা নাই নাকি, এই রুট চিহ্ন দিয়ে পুরোটাকে এই রুটের ভিতরে আবদ্ধ করে ফেলবো। এরপর কি করবো, আমরা সমস্তটা ভাঙাবো। দেখো, সমস্ত বাঙালি এটাতে কত আসবে, আর 15 × 30 38। 38/কত, 15। ওকে, এখন দেখো, বইতে যেভাবে করছে, তুমি এখানে 15 গুণ করবে, এখানে 15 গুণ করবে, কত সময় আছে। এই পুরো সংখ্যাটাকে তুমি ক্যালকুলেটরে দিবা, এটা দিবা √38, এটা দিবা √15। ওকে, দেখো, √38 দিলে কত আসে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যদি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর হয়, তুমি এই পুরো সংখ্যাটাকে রুটের ভিতরে দিলে তোমার যেটা আসবে সেটা অ্যান্সার হয়ে যাবে। দেখো, এখানে এটা প্রথমে আমরা এটা করে দেখি কি অ্যান্সার আসে আমাদের। √38/15, এটার অ্যান্সার আসে 1.59। বাংলা ইংলিশ সব লিখতেছি, 1.59 3 দশমিক স্থান পর্যন্ত মানে এতটুকু নিলেই হয়ে যাবে। আরো আসছে অনেকগুলো, তো আমরা কি এতটুকু নিব। এখন দেখো, এই যে এটাকে √38-কে যদি আমরা রুট করি, তাহলে কত আসে, √38 সমান অনেক মান আসে। দেখো, এটা লিখতে পারি 6.17 আসে। ঠিক আছে, তারপর 15-কে রুট করলে কি আসে, 3.8। এইটা আমরা ধরতে পারি, আরো অসংখ্য মান আসে, এগুলাকে আমরা যে দশমিকের পরে 5-এর উপরে থাকা থেকে এখানে 7 ধরে নিচ্ছি, এখানে 8 ধরে নিচ্ছি। এখন আমরা দেখি এটাকে ভাগ করে, 6.17 ভাগ কত, 3.88। ঠিক আছে, এই যে এখন কত চলে আসছে, আমাদের এখানে একের পরিবর্তে 0 আসছে। কেন 0 আসছে, আমরা অনেকগুলো মান কম নিছি। ঠিক আছে, তা আমরা এটা কি করব, এখানে এটা করে একটু বড় করার জন্য এই কাজটা করে নিব, 1.591 লিখে দিব। ওকে, তারপর দেখো, এটা কি আমাদের উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। এরপর 8 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা আছে 0.12, তারপর √25, √72, √49/7 সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। ওকে,
এই সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা প্রথমে আমরা দেখো অমূলদ সংখ্যা কোনগুলা বা মূলদ সংখ্যা কোনগুলা। মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ মানে কি ভগ্নাংশ আকারে লিখতে পারি, তারপর পুনরাবৃত্ত হয় একটা সংখ্যা বারবার আসে, সেই সংখ্যাটা কি গণা যাবে। ওকে, সেই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, সেটা কি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, মানে ভগ্নাংশ আকারে লিখতে পারি না, সংখ্যাটা পুনরাবৃত্ত হয় না, সংখ্যাটা দশমিক যুক্ত হয়। দশমিক যুক্ত হওয়ার পর কি দশমিকের পরে যে মানগুলো আসে ওগুলো এলোমেলো একটার পর একটা ভিন্ন ভিন্ন মান আসে, সেটা কি অমূলদ সংখ্যা। ওকে, অমূলদ সংখ্যা আমরা গুণে শেষ করতে পারি না। ঠিক আছে, এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি। 0.12কে আমরা লিখতে পারি কি প্রথমে উপরে 12 লিখে ফেলবো, মানে কি পুরো সংখ্যাটা শূন্য ভাবে 12 থাকে। এই যে আমাদের দশমিক, দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে দুইটা ঘর, এই জন্য কি দিব, দুইটা শূন্য দিব। এখন এটা কত আসছে, 12/100। এটাকে আমরা একটু ছোট করে নিব। দেখো আমরা যদি 4 দ্বারা ভাগ করি এটা আসবে 3, এখানে আসবে কত, 25। এখন তুমি এই 3/25 দিবা, ক্যালকুলেটারে দেখবা 1.0.12 আসে। ঠিক আছে, এই সংখ্যাটা কি তুমি গুনতে পারবে না, আবার এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারছি, এই জন্য কি হবে, এটা একটা মূলদ সংখ্যা হবে। ওকে, আমাদেরকে বের করতে হবে অমূলদ সংখ্যা। এরপর আমরা কত √25 দেখি। √25, √25 সমান কত, 5 না? 5 একটা কি পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা, এই জন্য কি হবে, 5 কি হবে, মূলদ সংখ্যা হবে। √25 একটা কি মূলদ সংখ্যা। এরপর আমরা দেখবো কি √72। দেখো √72, এই √72কে তুমি ক্যালকুলেটারে দাও, দেখো কত আসবে, 8.48, 528, 528, তারপর 1374, এভাবে আরো অসংখ্য মান চলে আসে। ওকে, তার মানে কি হবে, এটা একটা কি অমূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা কেন অমূলদ সংখ্যা, দশমিকের পরে যে মানগুলো আসছে ওগুলো ভিন্ন ভিন্ন আসছে। যদি দশমিকের পরে আসতো 8.4444, তাহলে কি সংখ্যাটা মূলদ সংখ্যা হইতো। এখানে কি একই মান বারবার পুনরাবৃত্ত হচ্ছে, যেমন 4 বারবার আসতেছে আর এখানে কি ভিন্ন ভিন্ন মান আসছে। ঠিক আছে, এই জন্য কি এটা একটা অমূলদ সংখ্যা। তারপর দেখি তারপরেরটা আমাদের কত, তারপরেরটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, √49 ভাগ কত, 7। এখন দেখো এই 49কে রুট করলে আমরা পাবো 7, নিচে থাকবে 7, 7 দ্বারা 7কে ভাগ করলে কত হয়, 1 হয়। ওকে, তার মানে কি এক একটা ছোট সংখ্যা না, বা এক আমরা গুনতে পারি, এক একটা স্বাভাবিক সংখ্যা, এক একটা কি পূর্ণ সংখ্যা, এই জন্য এটা কি হবে, এটা একটা কি মূলদ সংখ্যা হবে। তার মানে আমাদেরকে যেটা বলছে অমূলদ সংখ্যা বাছাই করা, অমূলদ সংখ্যা বাছাই করে পাইছি কত, √72 একটা কি অমূলদ সংখ্যা। ওকে, দেখো উদাহরণ 9 নম্বরে, এরপর উদাহরণ 9 নম্বর দেখো। 9 নম্বরে বলা আছে কোনো বাগানে 1296টি আম গাছ আছে। কি বলছে, কোনো একটা বাগানে 1296টা আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করা। বাগানটা কি প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ, তাইলে আমাদের এমন একটা বাহুর কথা বা এমন একটা ক্ষেত্রের কথা চিন্তা করতে হইবে, সেটা কি হবে, অবশ্যই বর্গ হবে। বর্গের কি প্রত্যেকটা বাহু সমান, মানে বর্গের দৈর্ঘ্য প্রস্থ সব সমান। দেখো এই একটা কি বর্গ, হাতে আঁকবো হয়তো বা সমান নাও হতে পারে, এই একটা কি বর্গ। এই বর্গের এই সারিগুলোতে যতগুলা গাছ আছে, এই কলাম গুলাতে কি ততগুলা গাছ আছে। এখন বর্গের ক্ষেত্রফল কত আমরা জানি, a² না? তখন এটা আমরা যদি বর্গের একটা বাহু বের করতে চাই, তখন কি করতে হবে, a² কে বের করলে কি হবে, এ হবে। আমাদের কি এই রুটে আর স্কোয়ারে কেটে যায়, থাকে কি এ হয়। এখন আমরা কি করতে পারি, এই জিনিসটাকে যদি রুট করে দেই, তাহলে তাতে আমাদের এর মান চলে আসবে, মানে কি এই সারিতে কয়টা, এই সারিতে কয়টা, প্রত্যেক সারি আলাদা আলাদা চলে আসবে। এখন দেখো আমরা যে কাজটা করব, এটার বর্গমূল আমরা বের করে ফেলব। এটার বর্গমূল বের করা তা আমাদের একেবারে সহজ ব্যাপার। দেখো এটার বর্গমূল আমরা কিভাবে বের করব, প্রথমে কি করা লাগবে আমাদের,
জোড়ায় জোড়ায় আলাদা করে লাগবে। ঠিক আছে, করে ফেললাম। এই জোড়ায় জোড়ায় আলাদা করে ফেলছি। এখন কি করতে হবে? এই 12কে প্রথম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 12কে পূর্ণ সংখ্যা আমরা 3 দ্বারা ভাগ করি, 3-এর উপর স্কোয়ার বললে কত হয়? 9 হয়। ঠিক আছে, এখন এটা থেকে বিয়োগ করলে হবে কত? 3। তারপর পরের জোড়ার নামাবো কত? 96। ঠিক আছে, লেখা সুন্দর হচ্ছে না। তারপর এই 3-এর দ্বিগুণ কত বসাবো? অবশ্যই কত? 6 হবে। এখন এই 6-এর সাথে কত বসাইলে 396-কে আমরা ভাগ করতে পারি? 6-এর সাথে 6 বসায় 6 দ্বারা গুণ করে দিই, দেখো 6 6 কত? 36, 36-এর 6 আবার কত? 6 6 36, 36-এর 3-এ কত? 39। চলে আসছে না? বর্গমূল আমরা একবারে কনফার্ম হব যখন এটাকে ক্যালকুলেটর দিয়ে রুট করে দিব, তখন 36 আসলে আমরা করেও যদি 36 পাই, তখন কি আমরা শিওর হব যে কি আমাদের অঙ্কটা হয়েছে। ওকে, এখন আমরা কি লিখে দিব? সুতরাং প্রত্যেক সারিতে কয়টি আম গাছ আছে? প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 36। সুতরাং প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 29। ঠিক আছে, ও সরি সরি, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা পাইছি কত? 36। ওকে, এরপর 10 নম্বর উদাহরণটা দেখো। এখানে আমাদের বলা আছে একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়। ঠিক আছে, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। আমরা প্রথম যে কাজটা করব, দেখো 9, 10 আর কত? 12। সরি, 9, 10, 12। এটা কি করব? লসাগুটা বের করে ফেলবো। লসাগু বের করে আমরা যেই জোড়গুলা পাবো, যেমন আমরা যদি সাপোজ পাই 2 গুণ 2, এই 2-কে আমরা কিভাবে লিখতে পারি? 2 স্কোয়ার। এটা কি একটা বর্গ সংখ্যা না? আবার কি বলছে? বর্গাকারও সাজানো যায়। এভাবে কি বর্গাকার আমরা সাজাতে পারবো। যদি আমাদের জোড়াবিহীন কোনো সংখ্যা আসে, তারপর কি ওইটার সাথে যে, যদি জোড়াবিহীন আমাদের সাপোজ আসে যদি 7, তারপর আমরা কি করব? 7-এর সাথে 7 গুণ করে আবার কি করব? একটা বর্গ গঠন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? 7 গুণ করে আমরা পুরাটা যত পাবো তত হবে কি আমাদের কমপক্ষে এতজন আছে। ওকে, এখন দেখো কি করতে পারি? লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, আমরা কি লঘিষ্ঠ কমপক্ষে যেহেতু বলছে, এই জন্য কি লসাগু বের করব। তারপর দেখো এটাকে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে এখানে 9 9 থেকে যাবে, এটা হবে 5, এটা হবে কত? 6। ওকে, তারপর দেখো দুইটা সংখ্যা এখানে বিজোড়, এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে এটা হবে 3, এটা 5 থেকে যাবে, এটা হবে কত? 2। এরপর দেখো আর আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এটাকে? আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, এখন আমরা এটা কি পাইছি? 9, 10 এবং কত? 12 এর লসাগু। 12 এর লসাগু, কি লিখছি আবার? লসাগু। ঠিক আছে, লসাগু কত পাইছি দেখো, একটু সাজিয়ে লিখবো। 2 গুণ তারপরে 2 লিখবো। লসাগু সমান কত? 2 গুণ 2, আগে ছোট সংখ্যাগুলো লিখি, তারপর 3 গুণ 3, তারপর গুণ কত? 5। এখন দেখো এই দুইটারে আমরা একটা একটা জোড়া করতে পারি। এই 2 গুণ 2, তারপরে এই 3 গুণ 3 আমাদের জোড়া হয়। জোড়া বিহীন থেকে যাচ্ছে কত? 5। এখন যদি আমরা এটাকে 5-এর সাথে এটা আর একটা জোড়া 5 কিভাবে বানাতে পারবো? যদি গুণ দিতে পারি তাহলে তো হবে কত? 5। এখন দেখো আমরা গুণ দিব। দেখো আমাদের কত আসে। এখানে 5 জোড়া বিহীন নাকি? এখানে 5 জোড়া বিহীন, জোড়া বিহীন। সুতরাং 5 গুণ করলে 5 গুণ করলে কমপক্ষে স্কোয়ার সংখ্যা বের হবে।
কমপক্ষে স্কাউট সংখ্যা বের হবে। স্কাউট সংখ্যা বের হবে। আমরা এখান দিয়ে লিখবো। এখন দেখো, এখান দিয়ে যদি লিখি আমাদের কত আসে? এটা আসবে কত? 2 গুণ 2, তারপর কত? গুণ 3 গুণ 3, তারপর কত? গুণ 5 গুণ 5। এখন দেখো, এই সবগুলা গুণ করলে আমরা একটা গুণফল পাবো। গুণফলটা কত হবে? 2 2 গুণে 4, এখানে 3 3 9, তার মানে 4 নং কত? 36। এখানে 5 5 25, 36 গুণ 25 দিব। 36 গুণ 25, 36 গুণ 25 আমাদের আসে কত? 900। এই 900 হচ্ছে কি আমাদের কমপক্ষে স্কাউট সংখ্যা। ঠিক আছে, আমরা কি লিখবো? স্কাউট ওই স্কাউট দলে কমপক্ষে স্কাউট সংখ্যা কত? সুতরাং স্কাউট সংখ্যা কত? উত্তর স্কাউট সংখ্যা 900 জন। উত্তর স্কাউট সংখ্যা 900 জন। ঠিক আছে, এটাই আমাদের সর্বশেষ উত্তর। ওকে, এরপর 11 নম্বর উদাহরণটা দেখো। এখানে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে। বলা আছে কি 21,952 এবং 5,605 দুটি সংখ্যা। ঠিক আছে, ক নম্বর বলা আছে কি প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা? যুক্তি দাও। দেখো, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো হইব? যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 8 তা কি পূর্ণবর্গ নয়। তাহলে আমরা দেখবো কি এই যে সংখ্যাটা কি বলছে, প্রথম সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয়, এটা কি একক স্থানে অঙ্ক 2 আছে, সেজন্য কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এই বাংলা কথাটা আমরা লিখে দিব। এখানে কি বলছে, গাণিতিক যুক্তি দিতে জাস্ট এই কথাটা লিখে ফেলবো। আমি আগে লিখে রাখছি, এটা লিখতে অনেক সময় যাবে, সেজন্য কি আগে লিখে রাখছি। ওকে, এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা দেখো, খ নাম্বারে বলা আছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক আমরা আগে করে এসেছি। এখন দেখো, আমরা কি করব, প্রথম সংখ্যাটারে ভাগ করব, লসাগু নির্ণয় করব। কিভাবে? 21,952 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো, এটাকে 2 দ্বারা যদি ভাগ করি আমাদের কত আসবে? 21,952 ভাগ 2, 21,952 ভাগ 2 সমান আসে কত আমাদের? 10,976। 10,976। ওকে, তারপর এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে? ভাগ 2, 5,488। 5,488। ঠিক আছে, এরপর আবার এটাকে 2 দ্বারা ভাগ করি আমরা। দেখো, 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? এটা হচ্ছে কি আমরা খ নাম্বার করতেছি। ভাগ 2, এটা আসবে কত? 2,744। 2,744। ঠিক আছে, তারপরে আবার 2 দ্বারা ভাগ করব। ভাগ 2, 1,372 আসতেছে। 1,372 আবার 2 দ্বারা ভাগ করব। ভাগ 2, 686। 686। 686। ঠিক আছে, এরপর আবার 2 দ্বারা ভাগ করব। ভাগ 2, 343। 343। এই 343-কে 7 দ্বারা ভাগ করব। দেখো, ভাগ 7, 49 আসে। তারপর এই 49-কে আবার 7 দ্বারা ভাগ করলে কত আসবে? 7 আসবে। ঠিক আছে, এই সাইডে জায়গা কম, এই জন্য এখানে লিখছি। এখন আমরা কি করব, এই যে এই সংখ্যাগুলো সবগুলোর একসাথে কি করব? গুণ করে জোড়া করব। তাহলে আমরা পাইছি কি 21,952 সমান সমান কত? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া হচ্ছে কত আমাদের? 2। 2 গুণ 2 1 জোড়া, তারপর কত? 2 গুণ 2 2 জোড়া, তারপর 2 গুণ 2 হচ্ছে কি 3 জোড়া, তারপর 7 কি 1 জোড়া আর একটা এক্সট্রা থেকে যায়। একটা 7 কি আমাদের এক্সট্রা থেকে গেছে। তার মানে এই 7 দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ
সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং যেটা আমাদের জোড়াবিহীন ওইটা দ্বারা ভাগ করলে কি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 21,952 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এখন আমরা জিনিসটা ক্যালকুলেটর চেক করে দেখব। এই যে কত, 21,952 ভাগ 7, 21,952 ভাগ 7। ঠিক আছে, কত হয়? 3,136। এটাকে রুট করব, রুট 3,136 আসে কত? 56। ঠিক আছে, তার মানে কত? 7 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে? এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমরা কি বের করতে বলছে আমাদেরকে? কোন ক্ষুদ্রতম সংখ্যা? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা বা উত্তর ক্ষুদ্রতম সংখ্যা কত? 7। আমরা দেখব উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 7। ক্ষুদ্রতম সংখ্যা 7। ওকে, এটা আমাদের কি উত্তর। এরপর গ নম্বরটা দেখো। গ নম্বরে আমাদের বলা আছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, দেখো খুব সহজ। আমাদের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত? 5,605। এখন আমরা কি করব? এই সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করার পরে দেখবো আমরা কি এটার বর্গ সংখ্যা কত আসে। তারপর কি করব? যত আসে তার সাথে এক যোগ করে ওইটার স্কোয়ার করব। তারপর কি করব? বিয়োগ করে দিবে। এই ধরনের অঙ্ক আরো আগে পর্বগুলোতে করানো হয়েছে। দেখো আমরা প্রথমে কি করব? ভাগ করার সময় প্রথমে কি ডান দিক থেকে জোড়া জোড়া আলাদা করব। ঠিক আছে, এই 56কে পূর্ণ সংখ্যা কত দ্বারা আমরা ভাগ করতে পারি? 7 দ্বারা পারি। 7-এর উপর স্কোয়ার করলে কত হয়? 49 হয়। ওকে, তারপর এখানে হবে কত? 7। এখন আমরা কি করবো? এই 7-এর দ্বিগুণ এখানে লিখবো। 7-এর দ্বিগুণ কত? 14। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি? এই পরবর্তী জোড়াটা নামাবো, 705। এখন এটার সাথে কত বসাইলে 705-কে আমরা ভাগ করতে পারি? দেখো, আমরা যদি 4 বসাই, 4 বসাইলে আবার 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? 4 4 16, 16 কত? 6। 4 4 16, 16 আর 1 17। তারপর 4 একে 4, 4 4 একে 4 আর হাতে কত আছে? 1, 5। 500 কত? 76। তার মানে আমরা এটা কত দিতে পারি? এখানে দিব 4, এখানে দিব কত? 576। 576। এখন বিয়োগ করলে কত আসবে? এখানে হবে কত? 9। তারপরে এখানে হবে কত? 2। এখানে হবে কত? 1। 129 আমাদের কি থেকে যাচ্ছে। এখন এটা পাইছি কত? আমরা বর্গমূল 74 পাইছি। আবার সাথে কি 129 আমাদের থেকে যাচ্ছে। এখন আমরা কি 74-এর সাথে 1 যদি যোগ করি 75-এর একটা বর্গমূল বের করব। তারপর 74-এর এই যে সংখ্যাটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা যোগ করতে পারবো সেই সংখ্যাটা কি আমরা পেয়ে যাব। দেখো কিভাবে করব। এখন 74 যোগ 1 সমান 75 এর বর্গমূল নির্ণয় করি। 75 এর বর্গমূল নির্ণয় করি। এর বর্গমূল তাহলে কি হবে? 75 গুণ 75 সমান কত আসে? 75 গুণ 75 আমরা দেখি কত আসে। 5,625। 5,625। ঠিক আছে, এটা কি 75-এর বর্গমূল। আরে আমরা পাইছি কত? এখানে 74। এখন কি করব? এই সংখ্যাটা বিয়োগ করে দিলে কি এটার মাঝখানে যে সংখ্যাটা বের করব ওই সংখ্যাটাকে এটার সাথে যোগ করলে এই সংখ্যাটা কি আমাদের মিলে যাবে। এখন আমরা কি লিখব? দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বা যোগ করতে হবে ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি। ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি আমাদের কত হবে? আমরা 75-এর বর্গমূল থেকে 74-এর বর্গমূলটা বিয়োগ করে দেব। 5,625 এটা থেকে বিয়োগ করব কত? 5,605। 5,605 আমাদের আসবে কত? 20 আসবে। ঠিক আছে, এখন আমরা যদি এই 20 এটার সাথে যোগ করে দিই আসবে কত? 5,625, যেটা কি 75-এর বর্গমূল। 75 একটা কি পূর্ণ সংখ্যা।
আর এটা হবে এই যে 5625 কি এটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা উত্তর লিখবো ক্ষুদ্রতম সংখ্যাটি 20 বা ক্ষুদ্রতম সংখ্যা 20 যোগ করতে হবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি 20। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের উদাহরণ 1 থেকে 11 নম্বর সবগুলো আমরা করছি। এখন পর্ব নাম্বার 5 আমরা এখানে শেষ করছি। এরপরে 6 নম্বর পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে ওগুলা সমাধান করব ধাপে ধাপে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা সবগুলো অধ্যায় কমপ্লিট করব, তোমাদের পুরো বই শেষ করে দেব স্যার। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেয়ার করো। ওকে, আসসালামু আলাইকুম।